আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো বর্তমানে নতুন গল্পটি আপনাদের কাছে কেমন লাগছে সেটা এখন আমার অজানা, তবে অনেকের কমেন্ট দেখে মনে হচ্ছে বর্তমানে নতুন গল্পটি আপনাদের কাছে ভালোই লাগছে। তো চলেন মিথ্যা অপবাদে অপরাধী পার্ট 2 শুরু করা যাক। ল্যাগেজটা খুলতেই আমি অবাক হয়ে যাই। ল্যাগেজে অনেকগুলো টাকা, কিন্তু এই টাকাগুলো কার? আমি খুঁজতে লাগলাম ল্যাগেজে কোনো কার্ড বা কোনো ঠিকানা আছে কিনা। তারপর অনেক খোঁজাখুঁজির পর একটা কাগজের চিরকুট পেলাম। চিরকুটে লেখা, সন্ত্রাসীরা আমার পিছু করেছে, তুমি আমার টাকাগুলো প্লিজ আমার ঠিকানায় পৌঁছে দাও, না হলে আমার বাসার লোকেরা পথে বসবে। নিচে একটা ঠিকানা দেওয়া। আমি ঠিক বুঝতেছি না এতগুলো টাকা আমি কি করব। আমি টাকাগুলো নিয়ে ঢাকায় চলে আসি। আম্মুর জন্য খুব মনটা কাঁদছে, না জানি আমার আম্মু এখন কি করছে। আমি যখন টাকাগুলো নিয়ে সিএনজিতে উঠলাম সেই ঠিকানায় যাওয়ার জন্য, কিছু দূর যাওয়ার পর বিশাল ভয়াবহ এক অ্যাক্সিডেন্ট দেখতে পেলাম। রক্তাক্ত অবস্থায় গাড়িতে এক লোক পড়ে আছে, কিন্তু কেউই এগিয়ে আসছে না। লোকটির কাছে গিয়ে দেখি লোকটি অনেক জায়গায় আঘাত পেয়েছে, পায়ে ক্ষত হয়েছে। আমি সিএনজি চালকের দিকে তাকিয়ে বললাম, ভাইয়া একটু তাড়াতাড়ি আসেন, আর কিছুক্ষণ লোকটা এভাবে থাকলে তো মারা যাবে। তখন সিএনজি চালক বলল, ভাই এসব ছাড়েন তো, আপনাকে নামিয়ে আমাকে অন্য প্যাসেঞ্জার তুলতে হবে, এসব পুলিশ দেখবে। আমি তখন সিএনজি চালককে বললাম, আপনাকে আমি ডাবল ভাড়া দেবো, তবু দ্রুত এই লোকটাকে নিয়ে হাসপাতালে চলুন। লোকটির অবস্থা দ্রুতই খারাপ হতে লাগলো। খুব তাড়াতাড়ি তাকে একটা কাছাকাছি হাসপাতালে নিয়ে গেলাম। তখন ডাক্তার এসে বলল, পেশেন্টের অবস্থা খুবই খারাপ, ওনাকে তাড়াতাড়ি ওটিতে নিতে হবে। আপনি পেশেন্টের কি হন? তখন আমি বললাম, আমি পেশেন্টের ছেলে হই। তখন ডাক্তার বলল, এখনই ক্যাশ কাউন্টারে 5 লাখ টাকা জমা করে দিন, না হলে ওনাকে বাঁচানো সম্ভব হবে না। তখন আমি বললাম, ওকে ডাক্তার, আমি টাকা জমা দিচ্ছি, আপনি অপারেশন শুরু করে দিন। কি করব আমি সেটাই ভাবছি। আমার পকেটে মাত্র 500 টাকা আছে, 5 লাখ টাকা তো অনেক দূর। কিন্তু আমার কাছে যে টাকাগুলো আছে, এই টাকাগুলো তো আমার না। তবে যাই হোক, জীবন বাঁচানো খরচ। তাই আমি আর কোনো কিছু চিন্তা না করে আমি 5 লাখ টাকা কাউন্টারে জমা দেই। কিছুক্ষণ পর নার্স আমাকে একটি ফোন জমা দেয়। ফোনটি নাকি পেশেন্টের পকেটে ছিল, আর আমাকে জানানো হলো তার নাকি দ্রুত খুব 2 ব্যাগ রক্ত লাগবে। তখন নার্স এসে বলল, ও নেগেটিভ রক্ত লাগবে। তখন আমি বললাম, আমার রক্ত তো ও নেগেটিভ, আমার শরীর থেকে নেন। তখন নার্স বলল, আপনি তো 1 ব্যাগ দিতে পারবেন। তখন আমি বললাম, আমার শরীর থেকে 2 ব্যাগই নেন, না হলে এ সময় আবার রক্ত পাবো কোথায়। অনেক রিকোয়েস্ট করার পর নার্স আমার শরীর থেকে 2 ব্যাগ রক্ত নিল। কিছুক্ষণ পর লোকটির ফোনে রিংটোন বেজে উঠল। তাই ফোনটি রিসিভ করতে হ্যালো বলতেই ওদিক থেকে একটি মেয়ে বলে উঠল, আমার আব্বুর ফোন আপনার কাছে কেন, আমার আব্বু কোথায়? তখন আমি বললাম, আপনার বাবা অ্যাক্সিডেন্ট করেছে, খুব তাড়াতাড়ি হাসপাতালে চলে আসেন। কিছুক্ষণ পর মেয়েটি ও তার মা চলে আসে। মেয়েটি দেখতে অনেক সুন্দর ছিল। মেয়েটি আমাকে দেখতেই বলল, আপনি ফোন রিসিভ করেছিলেন তাই না? আমি বললাম, হ্যাঁ। তখনই মেয়েটির মা বলে উঠল, আমার স্বামীকে এই হাসপাতালে কে এনেছে? তখন আমি বললাম, আমি এনেছি। তখন মেয়েটি আমার গালে একটা ঠাস করে থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, এই ফালতু মার্কা হসপিটালে আমার বাবাকে আপনাকে কে আনতে বলেছে? এমন সময় নার্স বেরিয়ে আসলো। বেরিয়ে এসে একটা প্রেসক্রিপশন হাতে দিয়ে বলল, এই ওষুধগুলো তাড়াতাড়ি আনুন। তখন আমি সেই কাগজ আন্টির হাতে ধরিয়ে দিয়ে বললাম, আন্টি এই নেন ফোন, আর ওষুধগুলো তাড়াতাড়ি নিয়ে আসেন, আমি চলে যাই। তখন মেয়েটি বলল, ছোট লোকের বাচ্চা, যা ভাগ এখান থেকে, আর কাগজ আম্মু তুমি আমাকে দাও, আমি নিয়ে আসছি। হায় রে মানুষ, আমি ওনার বাবাকে বাঁচাতে কত কি করলাম, আর উনি কিনা আমার উপরেই হাত তুলল। আসলে মনে হয় আমার কপালটাই খারাপ, তাই শুধু আমার সাথেই এমন হয়। আমি এসব কথা ভাবতে ভাবতে হাসপাতাল থেকে বেরিয়ে সিএনজিতে উঠে পড়লাম সেই ঠিকানায় যাওয়ার জন্য। তেজগাঁওয়ে পৌঁছে সিএনজি থেকে নামলাম। পাশের এক লোককে বললাম, ভাই এই ঠিকানাটি আপনি চেনেন? তখন লোকটি বলল, সামনে গিয়ে হাতের বাঁ দিকে তাকাবেন। অবশেষে বাসাটি আমি খুঁজে পেলাম, কিন্তু ওরে বাবা, এ কি বাসা নাকি রাজপ্রসাদ! অনেক সুন্দর ফুলের গাছ লাগানো বাসায়। তখন দেখলাম গেটে একজন দারোয়ান দাঁড়ানো। তখন আমি তাকে ঠিকানাটি দেখিয়ে বললাম, এটা কি সেই বাসা? তখন সে দারোয়ান বলল, হ্যাঁ এটাই সেই বাসা। দারোয়ান বলল, আপনি কে? তখন আমি বললাম, আপনি আমাকে চিনবেন না, আমাকে বাসার লোকদের সাথে দেখা করতে হবে। তখন দারোয়ান ফোন দিয়ে বলল, ম্যাডাম আপনার সাথে একটা লোক দেখা করতে এসেছে। তখন ওই দিক থেকে বলল, আপনি লোকটিকে ভিতরে পাঠিয়ে দিন। তখন আমি ভিতরে ঢুকে বললাম, আসসালামু আলাইকুম আন্টি, এই টাকাগুলো মনে হচ্ছে আপনার, আপনার স্বামী আমাকে এখানে পৌঁছে দিতে বলেছে, আর একটা চিরকুট দিয়েছে। কথাটি বলেই যখন আমি পকেটে হাত দিলাম, আমি আর চিরকুটটি খুঁজে পেলাম না, মনে হয় চিরকুটটি হারিয়ে ফেলেছি। তখন আন্টি বলল, কি হলো, কি বলছো এসব, কিসের টাকা? তখন আমি লাগেজের চেনটা খুলে দিয়ে বললাম, এই যে দেখুন। তখন মহিলাটি বলে উঠলো, ইমির বাবা তো এই টাকাগুলো নিয়ে আসার কথা, কিন্তু উনি কই? তখন আমি বললাম, আমি তো জানি না, আমি তো। আমার কথা শেষ নাই হতেই মহিলাটি বলে উঠলো, তুমি আমার স্বামীকে আবার খুন করনি তো? এই দারোয়ান, কে কোথায় আছিস, এখানে তাড়াতাড়ি আয়। সবাই এসে আমাকে বেঁধে ফেললো, আমার মুখেও কাপড় দিয়ে বাঁধা হলো, যার কারণে আমি আর কোনো কথাই বলতে পারলাম না। তারপর টাকাগুলো গুনে দেখলো সেখানে 95 লাখ টাকা আছে। আর 5 লাখ টাকা কোথায়? তখনই সিঁড়ি দিয়ে আমি একটা সুন্দরী মেয়েকে নামতে দেখি। আরে এই মেয়েকেই তো আমি স্টেশন থেকে নেমে দেখেছিলাম।
মেয়েটি এসেই বলল, এই কুত্তার বাচ্চা, আমার বাবাকে কোথায় আটকে রেখেছিস বল। আম্মু, তুমি পুলিশকে ফোন দাও। একটু পরেই পুলিশ এসে আমাকে নিয়ে গেল। আমাকে 3rd ডিগ্রি দেওয়া হলো। আমাকে অলরেডি রিমান্ডে নেওয়া হয়েছে। পুলিশ আমাকে জিজ্ঞাসাবাদ শুরু করলো, এই কুত্তার বাচ্চা বল, টাকা কোথায় রেখেছিস, আর জামান সাহেব কোথায়। আর এইদিকে হাসপাতালে ডাক্তার বলে উঠলো, দ্য পেশেন্ট আউট অফ ডেঞ্জার। আপনার ছেলে যদি আপনার স্বামীকে ঠিক মতো এখানে নিয়ে না আসতো, তাহলে তিনি হয়তো সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যেত। তো আজকের গল্প এই পর্যন্ত। জানি গল্পগুলো অনেক ছোট হচ্ছে, কারণ আমি বাসা চলে যাচ্ছি, তো ওই কারণে সবগুলো পার্ট একসাথে আর কি শুট করে নিয়ে চলে যাচ্ছি, যাতে আপনাদের গল্পগুলো দিতে পারি। যার কারণে গল্পগুলো একটু করে ছোট হচ্ছে। আবারও দেখা হবে অন্য কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত আপনাদের মোনাজাতের কোনো এক অংশ আমাকে রাখিয়ে আর দোয়া করেন যাতে আমি সুস্থ থাকি। তো পরবর্তী পাঠ আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।